ঋষি আর দিয়া একে অপরকে এতটা ভালোবাসে যে একে অপরের জন্য জীবন দিতেও দ্বিতীয়বার ভাববে না। একটু ঝগড়া, একটু অভিমান, একটু ভালোবাসা আর দুষ্টু মিষ্টি খুনসুটিতে বেশ ভালোই কেটে যাচ্ছিল তাদের জীবন। কিন্তু তাদের এই সোজাসাপটা জীবনে টুইস্ট আসে তখনই যখন এক রাতে দুইজন লং ড্রাইভে যায়, আর সেই রাতেই শ্মশানের পাশের এক রাস্তায় তাদের অ্যাক্সিডেন্ট হয়। আর এরপর থেকে তারা যখনই আয়নায় তাকায় তখনই নিজের জায়গায় দেখে অন্য একজনকে। আয়নায় দেখা মানুষটা এমন একজন যাদেরকে তারা জীবনে কখনোই দেখেনি। আর এই দুজনের সত্য বের করতে গিয়ে বের হয়ে আসে এমন এক সত্য যা কেউ কখনো কল্পনাও করতে পারবে না। প্রশ্ন হলো, আয়নার ভেতরে থাকা অজানা এই দুইজন কারা, আর তাদের সাথে ঋষি আর দিয়ার সম্পর্কই বাকি। এ কোনো আত্মার খেলা, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন এক সত্য যা কেউ কখনো ভাবতেও পারবে না? এমনই সাসপেন্স, টুইস্ট, মিস্ট্রি আর হরর থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব নিনু ভেদানি নিদানু নেনে, যার অর্থ আমি এমন এক ছায়া যা কখনোই তোমাকে ছেড়ে যাবে না। সালটা 2035। হায়দ্রাবাদের এক নিরিবিলি বাসা, যার আশেপাশে অজস্র সোলার প্যানেল আর আধুনিক সব যন্ত্রপাতি লাগানো। মানে বিজ্ঞান এতদিনে আরো উন্নত হয়ে গেছে। সুন্দর এই বাসায় সাইকিয়াট্রিস্ট তরুণ থাকে। আজ প্যারাসাইকোলজির কিছু স্টুডেন্ট টাউনের সাথে দেখা করতে এসেছে। একটা মেয়ে বলে, আমরা থার্ড ইয়ারের স্টুডেন্ট, লজিক্যাল মাইন্ড আর সুপার ন্যাচুরাল ফোর্সের টপিক নিয়ে কাজ করছি, তাই এই টপিকে অনেক কেস অ্যানালাইসিস করেছি। কিছু কিছু কেস তো একদমই অবিশ্বাস্য। যেমন এই দেখেন, 2004 সালে দিল্লিতে জন্মগ্রহণ করা মনীষা নামের এক 4 বছরের মেয়ে একদিন হঠাৎ বলে তার আসল নাম নাকি সুমান, আর তার বাবা মা রাজস্থানে থাকে। পাশে ছেলেটা বলে খোঁজ নিয়ে জানা যায় ওই বাসায় আসলেই সুমান নামের একটা মেয়ে থাকতো, যে 5 বছর আগে মারা গিয়েছিল। এরপর আমরা জানতে পারি সাইকোলজি প্র্যাকটিসের সময় আপনিও নাকি এমনই এক আজব কেস সলভ করেছিলেন, তাই আমরা সেই বিষয়ে জানতে এসেছি। কারণ বলে আমাদের পৃথিবীটা রহস্য আর অদ্ভুত জিনিসে ভরা, আর এই পৃথিবীর এই অদ্ভুত বৈশিষ্ট্যকে যদি কেউ মানতে পারে তবেই সে এমন কিছু অদ্ভুত ঘটনার সাক্ষী হবে যা সে কখনো কল্পনাও করতে পারবে না। এমনই এক কেস এসেছিল আমার জীবনে, যে কেস বিজ্ঞানকেও প্রশ্নবিদ্ধ করে দিয়েছিল। সালটা 2013। কুকাটপল্লীর এক বস্তিতে দুইটা মেয়ে এসে ছোট বাচ্চাদের জন্য স্কুল ব্যাগ বিতরণ করছে। দিয়া নামের এক মেয়ে বলে, আমরা স্মাইল ফাউন্ডেশন থেকে এসেছি, বস্তির বাচ্চাদেরকে ফ্রিতে ব্যাগ দিচ্ছি। তখনই একটা মেয়ে এসে অনুরোধ করে, আমাকেও একটা ব্যাগ দিবেন প্লিজ, আমার বয়স 10 বছর, আমি বাসায় কাজ করি, কিন্তু স্কুল ব্যাগ নিতে আমারও খুব ইচ্ছা করে, আমি কাজে ব্যাগ নিয়ে যাব। দিয়া মেয়েটাকে ব্যাগ দিয়ে বলে, এটুকু বয়সে কে তোমাকে কাজ করাচ্ছে? তখনই একটা লোক ঝাড়ি দিয়ে মেয়েটাকে কাজে পাঠিয়ে দেয় আর তার ব্যাগটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। দিয়া রেগে বলে, 12 বছরের নিচের বাচ্চাকে দিয়ে কাজ করানো আইনত অপরাধ, আজই তোমার নামে পুলিশে কমপ্লেন জানাবো। লোকটা হঠাৎই রেগে মাধবীকে চড় দিয়ে বলে, তোর সাহস তো কম না, তুই আমাকে পুলিশের ভয় দেখাস? দিয়ার কলিগ রেগে কিছু একটা বলতে গেলেই লোকটা তাকেও মারে। এরপর দিয়াকে মেরে ধাক্কা দিয়ে বসে তার লোকদেরকে বলে, এরা যেন সারাদিন এখানেই রোদে বসে থাকে। এতটা অপমানে সবাই মাথা নত করে বসে থাকে। কিছুক্ষণ পরেই ঋষি এসে দেখে দিয়া মাথা নিচু করে বসে আছে। প্রচন্ড রাগে কোনো কথা না বলেই সবকটাকে মেরে তুলোধুনো করতে থাকে। কিছুক্ষণ পর ঋষি থানা থেকে বের হতেই দিয়া প্রচুর রেগে ঋষিকে শুনিয়ে শুনিয়ে তার কলিগকে বলে, তুমি কি গুন্ডা নাকি? কতবার মানা করেছি মারামারি থেকে দূরে থাকবে। ঋষি রেগে বলে, ওই লোকের সাহস হলো কিভাবে যে তোমাকে মারে? দুজনের ঝগড়া থামাতে দিয়ার কলিগ অনি বলে, দিয়া আসলে বলতে চাচ্ছে কয়েকদিন আগেই তো বিয়ে হলো, নতুন সংসার শুরু করেছো, তাহলে সব ঝামেলার কি দরকার? ঋষি এবার তার সব রাগ ভেঙে দিয়াকে বলে, বাটারফ্লাই, তোমার উপর যে কোনো সমস্যা আসলে আমি এভাবেই সামলাবো, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে মেরেছে জানার পরও আমি যে ওই লোককে জানে মারিনি, তার জন্য তো তোমার আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। অনেকে বলে, ওকে বাসায় পৌঁছে দিস, বলেই বের হয়ে যায়। কেটে যায় 2টা সপ্তাহ। দিয়া তার বেডরুমে আরামে ঘুমাচ্ছে। হঠাৎই কে যেন এসে দিয়ার মুখ চেপে ধরে এক বদ্ধ হল রুমে আটকে রাখে। দিয়ার সাহায্যের জন্য চিৎকার করলেই মুখ ঢাকা দুজন এসে তাকে টানতে টানতে নিয়ে এসে সুইমিং পুলে ধাক্কা মেরে ফেলে দেয়। দিয়া কোনো রকম নিজেকে সামলে সামনে তাকাতেই দেখে একটা কেক ভেসে আসছে। পেছন থেকে ঋষি আসলেই দিয়া রেগে তাকে মারতে থাকে। এভাবেই দুষ্টু মিষ্টি খুনসুটিতে কেটে যায় তাদের টুনাটুনির সংসার। সেই রাতে গাড়িতে করে কোথাও যাওয়ার সময় হঠাৎ সামনে থেকে এক লোক এসে বলে, সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই রাস্তাটা বন্ধ, আপনারা পাশের রাস্তা দিয়ে বের হয়ে যান। ঋষি পাশের রাস্তা
রাস্তা দিয়ে যেতে থাকে। রাস্তাটা একদম নির্জন, তাই ঋষিও সামনে না তাকিয়েই মাধবের সাথে গল্পে মগ্ন হয়ে থাকে। হঠাৎ তখনই সামনে থেকে একটা গাড়ি চলে আসায় ঋষি ঘাবড়ে গাড়ি সাইডে নিয়ে ব্রেক করতে যায়, আর তখনই গাড়ি সোজা গিয়ে রোড রোলারে গিয়ে ধাক্কা খায়। এত জোরে ধাক্কা খাওয়ায় দুজনেই মাথায় অনেক ব্যথা পায়। তবে ভাগ্য ভালো, কারোরই তেমন কিছু হয় না। ঋষি দ্রুত গাড়ি থেকে নেমে দেখে গাড়ির অবস্থা বেশ খারাপ। সাহায্যের জন্য কাউকে কল দিতে গেলেই কানের মধ্যে আজব এক শব্দ হয়। ভয়ে কল কাটতেই ফোন চার্জে না থাকার কারণে ফোন বন্ধ হয়ে যায়। দিয়া বলে, আমরা কিভাবে বাসায় ফিরবো? আশেপাশে তো জঙ্গল ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। ঋষি বলে, সামনে একটা বাসা দেখা যাচ্ছে, চলো ওখানেই যাই। এত রাতে এভাবে গাড়ি ফেলে রাখলে চোর এসে পার্স চুরি করতে পারে। দিয়া বলে, ওই বাসার কাউকে তো আমরা চিনিও না, যদি কোনো সমস্যা হয়। ঋষি বলে, আরে চিন্তা করো না, আমি তো আছি। দুজনে ভয়ে ভয়ে বাসার সামনে আসতেই দেখে দরজায় তালা দেওয়া। হঠাৎ পায়ের কাছে তাকাতেই দিয়া দেখে সেখানে শ্মশানের ফুল। কিছুটা দূরে তখনও চিতা জ্বলছে। ভয় এসে ঋষিকে বলে, তাড়াতাড়ি এখান থেকে চলো। কিন্তু ঋষি উল্টা তাকে টানতে টানতে চিতার কাছে নিয়ে আসলে দিয়া অবাক হয়ে চিতা দেখতে থাকে। হঠাৎ পেছনে তাকিয়ে দেখে সেখানে ঋষি নেই। ভয়ে ঋষিকে ডাকতে ডাকতে বলে, দেখো ঋষি, এটা মজা করার জায়গা না। কিছুটা সামনে এগোলেই অন্ধকারের মাঝ থেকে ঋষি হঠাৎই এসে ভয় দিলে দিয়া ভয়ে ছিটকে গিয়ে মাঠের মধ্যে পড়ে। ঋষি বলে, আরে এত ভয় পর কি আছে, সবাইকে একদিন তো এখানে আসতেই হবে, এটাই আমাদের শেষ ঠিকানা। তোমার কি মনে নেই আমাদের প্রথম ডেটে তুমি আমাকে হরর মুভি দেখিয়েছিলে? দিয়া রেগে বলে, তোমার এসব জ্ঞানী কথা তোমার কাছেই রাখো, বলেই দেয় হাঁটা। বাসায় ফিরেও দিয়ার রাগ কমে দেখে ঋষি নানাভাবে তার রাগ ভাঙানোর চেষ্টা করে। দিয়া বলে, শ্মশান থেকে আসার পরে গোসল না করে একে অপরকে স্পর্শ করা যাবে না, বলেই গোসল করতে চলে যায়। দিয়া মনের আনন্দে বাথটাবে গোসল করছে, কিন্তু আয়নায় তাকালেই দেখা যায় সেখানে মাধবী না, বরং অন্য চেহারার একটা মেয়ে বসা। এদিকে ঋষি গোসল শেষে চুল আঁচড়াতে আয়নায় তাকাতেই দেখে তার জায়গায় অন্য এক লোকের চেহারা। ভয়ে ছিটকে গিয়ে মেঝেতে পড়ে যায়। আশেপাশে কেউ আছে কিনা ভালো করে দেখে নেয়। কাউকে দেখতে না পেয়ে আবারও আয়নায় নিজেকে দেখলেই দেখে আয়নায় তার চেহারার বদলে অন্য কারো চেহারা। ভয়ে দৌড়ে রুম থেকে বের হতেই দেখে দিয়া ততক্ষণে গোসল করে বের হয়ে গেছে। দিয়া বলে, আমার খুব খিদা লেগেছে। ঋষি দিয়াকে কিছু বুঝতে না দিয়ে বলে, তুমি যাও, আমি খাবার কিছু বানিয়ে আনছি। দিয়া চলে যেতেই ঋষি ভয়ে ভয়ে ড্রয়িং রুমের আয়নায় উকি দিতেই দেখে আবারও সেই একই চেহারা। দিয়া এসব জানলে ভয় পেয়ে যাবে বুঝতে পেরে চুপচাপ থাকে। কিছুক্ষণ পর ঋষি টেবিলে খাবার গুছাচ্ছে। দিয়া হঠাৎ প্রচুর ভয়ে ছিটকে রুম থেকে বের হয়। তার মানে সেও আয়নায় অন্য কাউকে দেখেছে। তবে ঋষির মতো সেও স্বাভাবিক থাকার অভিনয় করে। খেতে বসে দুজনেরই মনে হয় আড়াল থেকে কে যেন তাদেরকে দেখছে, কিন্তু কেউ কাউকে কিছুই বলে না। খাওয়া শেষে দিয়া রুমে চলে গেলেই ঋষি বের হয়ে তাড়াতাড়ি তার হোয়াটসঅ্যাপ প্রোফাইল চেক করে, কিন্তু অবাক করার বিষয় হলো প্রোফাইলেও আয়নায় দেখা সেই লোকের ছবি। ঋষি নিজে নিজেকে জিজ্ঞেস করে, এই চেহারাকে শুধু আমি দেখতে পাচ্ছি নাকি বাকি সবাইও দেখছে? দিয়াকে কিছু বলা যাবে না, খামোখা ভয় পেয়ে যাবে। বিষয়টা নিশ্চিত হতে তার বন্ধু বালুকে কল করে, কিন্তু ফোনে কথা বলতে গেলেই আগের দিনের মতোই কানের মধ্যে আজব এক শব্দ হয়। তাই কোন রকমে বালুকে বলে কাল কথা হবে, বলেই কল কেটে দেয়। তারপর নিজেই তার ভেতরের অন্য সেই মানুষের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই কানের মধ্যে আজব সেই শব্দ হওয়ায় আর কিছুই বলতে পারে না। এদিকে দিয়াও তখন ঋষি থেকে লুকিয়ে তার ফেসবুক চেক করতে গিয়ে সব জায়গায় সেই মেয়েটাকেই দেখে। দিয়া ঠিক বুঝতে পারে না এসব তার সাথে কি হচ্ছে। তাড়াতাড়ি সেলফি ক্যামেরা অন করে নিজেকে ক্যামেরায় দেখে। নিজেকে ক্যামেরায় দেখে আরো ভয় পেয়ে যায়, কারণ ক্যামেরায় সেই অন্য মেয়েটাকেই দেখা যাচ্ছে। ঋষি বেডরুমে এসে বারবার সেই অন্য লোকটার সাথে কথা বলার চেষ্টা করে, আর প্রতিবারই অদ্ভুত সেই আওয়াজের জন্য কথা বলতে পারে না। দিয়া দরজায় এসে ঋষিকে এমন অদ্ভুত আচরণ করতে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? ঋষি বাহানা বানিয়ে বলে, আসলে কানে পানি চলে গিয়েছে, তাই বের করার চেষ্টা করছিলাম। দিয়া ঋষির পাশে এসে বসলে ঋষি জিজ্ঞেস করে, দেখো তো আমার চেহারায় কোনো পরিবর্তন হয়েছে কিনা? দিয়া বিরক্ত হয়ে বলে, সবসময় এমন মজা ভালো লাগে না, বলে ঋষিকে ধাক্কা দিয়ে উঠে যেতে যায়। আর তখনই আয়না নিজেকে দেখতেই ভয়ে আটকে উঠে বিছানায় এসে কাচুমুচু হয়ে বসে থাকে। দিয়াকে এমন ভাবে দেখে ঋষি জিজ্ঞেস করে, কি হয়েছে? দিয়া ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আমি আয়নায় আমার জায়গায় অন্য কাউকে দেখতে পাচ্ছি, বলেই আয়নার সামনে দাঁড়ায়। আয়নায় দিয়ার চেহারার জায়গায় অন্য কারো চেহারা দেখে ঋষিও হতবাক হয়ে যায়। দিয়া কোন রকমের সান্ত্বনা দিয়ে বলে, তোমারও কিছু দেখা উচিত, বলে আয়নার সামনে দাঁড়ালে দেখা যায় সেখানে অন্য একজন দাঁড়ানো। দিয়া ভয়ে বিছানার কোণে গিয়ে কাচুমুচু হয়ে বসে। ঋষি বলে, গত আধা ঘন্টা ধরে আমিও নিজের জায়গায় অন্য কাউকে দেখতে পাচ্ছি, তোমাকে বলে তুমি ভয় পাবে তাই বলতেও পারছিলাম না। দিয়া হঠাৎ দেওয়ালে তাকিয়ে কিছু একটা দেখে ভয়ে কাঁপতে থাকে। ঋষি তাকালে দেখা যায় দেওয়ালে তাদেরই ছবি, তাদেরকে তারা আয়নায় নিজের জায়গায় দেখছে। দিয়া ভয়ে কান্না করতে শুরু করলে ঋষি বলে, ওদিকে তাকিও না প্লিজ। কিছুক্ষণ পর দুজন বাসার বাইরে বসে নিজেদেরকে কোন রকমের সামনে নেয়। ঋষি দিয়াকে জিজ্ঞেস করে, আসলে এরা কারা?
তারা। শ্মশান থেকে ফেরার পরই এমন হচ্ছে। সোশ্যাল মিডিয়াতেও শুধু তাদেরই ছবি। আসলে আমি একটু আগে আমার ভিতরের আত্মার সাথে কথা বলার চেষ্টা করছিলাম। তুমি একবার চেষ্টা করে দেখো তো, তাহলে আমরা শিওর হয়ে যাব তোমারও একই সমস্যা হয়েছে। দিয়া প্রচন্ড ভয় পেলে ঋষি থেকে কোনো রকমের শান্ত করে চেষ্টা করতে বলে, কিন্তু দিয়া যখনই কথা বলার চেষ্টা করে তখনই সে আজব শব্দটা শুনতে পারে। তাই ঋষি বলে, থাক বাদ দাও, আমরা অন্য কোনো পথ খুঁজে বের করব। তবে তার আগে মাকে এসব বলা যাবে না। রাতে ঋষি ওয়াশরুম থেকে বের হওয়ার সময় কি মনে করে যেন আয়নায় নিজেকে দেখে। প্রতিবারের মতো এবারও তার জায়গায় অন্য কাউকে দেখে বিষয় দেখার পাত্তা না দিয়ে বের হতেই যাবে, তখনই দেখে দিয়া মাথা নিচু করে উস্কো খুস্কো চুলে দাঁড়িয়ে আছে। দিয়াকে কিছু জিজ্ঞেস করতেই দিয়া অদ্ভুত ভাবে তার দিকে তাকায়। দেখা যায় দিয়ার চোখের মনি সাদা হয়ে গেছে, মুখে বিভৎস দাগ। দিয়া হঠাৎ ঋষিকে ধরে বাথটাবের পানিতে চুবিয়ে ধরে। ঋষি কোনো রকমে উঠে আসে, দেখে পেছনে কেউ নেই। প্রাণ ভয়ে নিঃশ্বাস নিতে বাথটাবের উপরে শুয়ে পড়ে। হঠাৎ উপরে তাকাতেই দেখে দিয়া দেওয়াল বেয়ে তার দিকেই আসছে। ভয়ে আয়নার সামনে সে দাঁড়াতেই দেখে সেই লোকটার পাশেই দিয়া বাতাসে ভাসছে। দিয়া হঠাৎ ঋষির দিকে তীরে আসলেই দিয়া কেঁপে ঘুম থেকে ওঠে। মানে এই সব তার স্বপ্ন ছিল। দিয়া ঘুম থেকে উঠে আগে আয়নায় তাকিয়ে নিজেকে চেক করে নেয় যে এখনো সেই মেয়েকেই দেখা যাচ্ছে কিনা। তবে দুর্ভাগ্যের বিষয় হলো কিছুই বদলায়নি, আগের মতোই তার জায়গায় অন্য এক চেহারা দেখা যাচ্ছে। তাড়াতাড়ি বাইরে ড্রয়িং স্পেসে আসে শুনে ঋষি কাউকে ফোনে লাউড স্পিকারে রেখে বলছে লোকেশনে পৌঁছাবো কিভাবে। লোকটা বলে, আমি লোকেশন মেসেজ করে দিচ্ছি। দিয়া প্রচুর ভয়ে কান্না করতে করতে ঋষিকে জড়িয়ে ধরলে ঋষি জিজ্ঞেস করে, কি হয়েছে? দিয়া বলে, আমি অনেক বাজে স্বপ্ন দেখেছি, যদি আমার ভিতরের আত্মা তোমাকে মেরে ফেলে তাহলে কি হবে? ঋষি বলে, ভুলে যাচ্ছ কেন? আমার মধ্যেও তো একটা আত্মা আছে, সে কি তোমাকে ছেড়ে দিবে নাকি? মজার বিষয় কি জানো, আমাদের সোশ্যাল মিডিয়ায় কেউই এই ছবি দেখে কিছু বলেনি, তার মানে আমরা ছাড়া এই ছবি আর কেউ দেখতে পাচ্ছে না। যাই হোক, আমি একটা হিপনোটিজম সেন্টারে খোঁজ পেয়েছি, ওখানে গিয়ে দেখি কোনো উত্তর পাই কিনা, আর তুমি চার্চে গিয়ে ফাদারের সাথে কথা বলো। দিয়া ভয় পেলে ঋষি বলে, সত্য তো জানতেই হবে তাই না? তখনই তাদের বাসার মেইড বিনাকে যেতে দেখে ঋষি বিনাকে বলে, দেওয়ালে টাঙানো ছবিটা মুছে দাও তো। আসলে ঋষি চেক করছিল অন্য লোকের ছবি দেখে বিনা কিছু বলে কিনা, কিন্তু বিনা স্বাভাবিকভাবেই ছবি মুছে চলে যায়। তার মানে তারা ছাড়া এই ছবি অন্য কেউ দেখতে পাচ্ছে না। ডক্টর ঋষিকে বলে, সেদিন আপনি শ্মশানে কারো লাশ জ্বলতে দেখেছেন, তারপর থেকেই আপনার সাথে এসব হচ্ছে। ঘরে আর সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় তারই ছবি দেখছেন, এইসব আপনার কল্পনা। তবে সমস্যা হলো আপনার কথা অনুযায়ী আপনার স্ত্রী এমনই দেখছে, সেটা আমার বুঝতে সমস্যা হচ্ছে। যাই হোক, আপনি আগে ওই সোফায় বসেন, আপনার সমস্যা সমাধান করে তারপর আপনার স্ত্রীকে দেখবো। ঋষিকে সোফায় বসিয়ে আয়নায় তাকাতে বললে বেচারা ডক্টর এবার নিজেই হতবাক হয়ে যায়। এদিকে চার্চের ফাদারও আয়নায় অন্য সেই চেহারার মেয়েটাকে দেখে বেশ চিন্তায় পড়ে যায়। দিয়া ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, তাহলে কি এই মেয়েটা মারা গেছে আর আমার শরীরে প্রবেশ করেছে, তাই আমি নিজের জায়গায় তাকেই দেখতে পাচ্ছি? ফাদার হেসে বলে, বাইবেলে লেখা আছে মানুষ মারা যাওয়ার পর তার হিসাব হবে, কিন্তু কোথাও লেখা নেই যে তার আত্মা কোনোভাবে পৃথিবীতে আটকে যাবে। তবে এমন কিছু ঘটনা ঘটে যার রহস্য কেউ জানে না। আজ থেকে 400 বছর আগে গ্রিসের এক গ্রামে ছোট এক বাচ্চা আয়নায় দেখতে দেখে তাতে একটা বড় মানুষকে দেখা যাচ্ছে। গ্রামের লোকজন ভয়ে সেই বাচ্চাটাকে মেরে ফেলে। ভয়ানক এই গল্পকে লাইব্রেরির গোপন এক শেলফে রাখা হয়েছে। অদ্ভুত সেই গল্পকে আমি আজ বাস্তবে দেখছি। এদিকে ঋষি ভয়ে ভয়ে আর চোখে একবার আয়না দেখছে তো একবার ডক্টরকে দেখছে। ডক্টর ঋষিকে বলে, আমি এখন আপনাকে হিপনোটাইজ করে আপনার মনে কি চলছে তা বোঝার চেষ্টা করব, আর এটা খুঁজে বের করব যে আয়না যাকে দেখা যাচ্ছে তার সাথে আপনার কি সম্পর্ক। এরপর সে অনুযায়ী আপনার চিকিৎসা শুরু করব। এখন আপনি আমার আঙ্গুলের দিকে তাকান। বলেই ডক্টর ঋষির চোখের সামনে আঙ্গুল গোল গোল করে ঘোরাতে থাকে আর ধীরে ধীরে ঋষিকে ঘুম পাড়িয়ে দেয়। সাথে সাথে আয়নায় সেই লোকটাও ঘুমিয়ে পড়ে। ঋষি ঘুমিয়ে পড়তেই ডক্টর জিজ্ঞেস করে, আয়না যাকে দেখা যাচ্ছে তাকে কি এর আগে কখন আপনি দেখেছেন? আপনি যখন শ্মশানে গিয়েছিলেন তখন আপনার সাথে কি হয়েছিল? ঋষি কোনো উত্তর না দিলে ডক্টর বিরক্ত হয়ে বলে, কোনো উত্তর না দিলে আমি সত্যটা কিভাবে জানবো? বলে আয়নার দিকে তাকিয়ে বলে, অন্তত আপনি তো বলুন যে এর মধ্যে আপনি কিভাবে প্রবেশ করলেন? কোন দিক থেকে কোনো উত্তর না পেয়ে ডক্টর বিরক্ত হয়ে বলে, দুজনে যখন ঘুমিয়ে পড়েছে তাহলে আমাকে উত্তরটা দেবে কে? চার্চের ফাদার দিয়াকে বলে, এখন মেডিকেল সায়েন্স অনেক এগিয়ে গেছে, নিশ্চয়ই এর কোনো ট্রিটমেন্ট আছে। বলেই ফাদার দিয়াকে সান্ত্বনা দেয়। এদিকে ডক্টর এখনো ঋষিকে ডেকে বলে, এটা অনেক জটিল কেস, আপনি যদি সাহায্য না করেন তাহলে কিভাবে সলভ করব? তখনই কেউ একজন তার কাঁধে হাত দিলে ডক্টর পেছনে ঘুরতেই দেখে আয়নার ভিতরে যাকে দেখা যাচ্ছিল সে বাইরে বেরিয়ে এসেছে। এটা দেখে ডক্টর ভূত দেখার মতো চমকে ভয়ে কাঁপতে থাকে। ডক্টর ভয়ে চিৎকার করে আয়নার দিকে তাকাতেই দেখে লোকটা আয়নার ভেতরেই ঘুমাচ্ছে। পাশে তাকাতে দেখে সেই লোকটা গায়েব হয়ে গেছে। ডক্টর তো ভয়ে দেদৌড়। চার্চ থেকে বাসায় ফিরে দিয়া ভয়ে ভয়ে চাবি দিয়ে বাসার দরজা খুলতেই যাবে, তখনই কি মনে করে যেন গ্লাসের মধ্যে দিয়ে দেখে
দেখে যে বাসায় কেউ আছে কিনা। তখনই ঋষির মা তার কাঁধে হাত রাখতেই বেচারি ভূত দেখার মতো চমকে ওঠে। ঋষির মা জিজ্ঞেস করে কি হয়েছে। দিয়া বলে আমি তো এমনি দেখছিলাম বলেই দরজা খুলে ভেতরে ঢোকে। ঋষির মা বেশ রেগে বলে কাল রাত থেকে তোমাকে আমি কল করেই যাচ্ছি আর তুমি একবারও কল রিসিভ করলে না। দিয়া বলে আমি আপনাকে মেসেজ করবো ভেবেছিলাম কিন্তু পরে ঘুমিয়ে গিয়েছিলাম। ঋষির মা সন্দেহ চোখে তাকিয়ে বলে মনে হচ্ছে তুমি আমার থেকে কিছু একটা লুকানোর চেষ্টা করছো, আমি নিজে ঋষিকে কল করছি। বলেই কল করতে গেলে দিয়া বলে আসলে ঋষি গতকাল ওয়াশরুমে পা পিছলে পড়ে গিয়েছিল। মা অবাক হয়ে বলে এটা তো তোমার আমাকে আগে বলা উচিত ছিল। বলেই প্রচুর রেগে ফ্রেশ হতে চলে যায়। দিয়া বেশ ঘাবড়ে ঋষিকে কল করতে থাকে। মা ওয়াশরুম থেকে বেরিয়ে আয়নার সামনে সে দাঁড়াতেই হতবাক হয়ে যায়, কারণ সে আয়নায় দিয়ার বদলে অন্য কাউকে দেখতে পাচ্ছে। মা ভীষণ ভয় পেয়ে পেছনে তাকাতেই দেখে দিয়া তো বাস্তবে একই রকম আছে। মা ভয়ে ভয়ে দিয়ার আয়নায় একটা ছবি তুলে নেয়। ঋষি গাড়িতে তখনই দিয়ার কল আসে। দিয়া বলে আমি তোমাকে কতবার কল করেছি কিন্তু তুমি কল ধরছিলে না, ডক্টর কি বললো? ঋষি বলে ডক্টর বলেছে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। চাচের ফাদার কি বলেছে? দিয়া বলে তেমন কিছু বলেনি, শুধু স্ট্রং থাকতে বলেছে। আর একটা কথা বলতেই ভুলে গেছি, মা এসেছে, তুমি কল রিসিভ করছো না বলে দিয়েছি তুমি ওয়াশরুমে পড়ে গিয়েছিলে। আমার বাসায় একা খুব ভয় লাগছে, তুমি প্লিজ তাড়াতাড়ি আসো। ঋষি বলে আমি এখন শ্মশানে গিয়ে চেক করব যে ওখানে কোনো দম্পতি মারা গিয়েছিল নাকি, তুমি চিন্তা করো না, তাড়াতাড়ি চলে আসবো। ঋষি শ্মশানে এসে দেখে সেখানে আজও সেই রোড ব্লেন্ডিং মেশিনটা সেখানেই পড়ে আছে। গাড়ি থেকে নেমে এগিয়ে যেতে দেখে পুলিশ একজনকে ধরে নিয়ে যাচ্ছে। একজন বয়স্ক মহিলা শ্মশানের পোড়া ছাইয়ের উপরে ফুল ছড়াচ্ছে। ঋষি জিজ্ঞেস করে এখানে কি 30 থেকে 35 বছর বয়সী দুজনের লাশ এসেছিল? বৃদ্ধ মহিলা বিরক্ত হয়ে বলে দুজন বয়স্ক লোক আর একটা মহিলার লাশ এসেছিল। এই একই কথা আমি পুলিশকেও বলেছি, শুধু শুধু ওরা আমার ছেলেকে তুলে নিয়ে গেল। ঋষি তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। ঋষির মা অ্যাপোলো হাসপাতালের ডক্টর তারুণকে দিয়া আর আয়না থাকা সেই মহিলার ছবি দেখালে তারুণ বেশ গম্ভীরভাবে ছবি দুইটা দেখতে থাকে। মা বেশ চিন্তিত হয়ে বলে এটা কি ভূত? আমাকে তান্ত্রিকের কাছে গিয়ে পূজা করাবো? যখন থেকে আয়নায় এসব দেখেছি তখন থেকে আমার খুব ভয় লাগছে। তারুণ বলে কোনো ডক্টরের পক্ষে এই কেসটা এত সহজে সলভ করা সম্ভব না, আমরা বরং দিয়ার বডি চেক আপ করবো। আপনার ছেলেকে কল দিয়ে বলুন দিয়াকে এখানে নিয়ে আসতে। ঋষির মাও তারুণের কথায় ঋষিকে কল করে। দিয়ার বাসায় টানানো সব ছবিগুলো একে একে দেয়াল থেকে নামিয়ে একটা চাদরে পেঁচিয়ে রাখে যেন কেউ দেখতে না পায়। তখন ঋষি বাসায় ফিরে জিজ্ঞেস করে এসব কি করছো? দিয়া বলে আমার ছবিগুলো দেখলেই ভয় লাগে তাই সরিয়ে রাখছি। ঋষি বলে সব ঠিক হয়ে যাবে। তখন ঋষির মা কল দিয়ে বলে আমি যা বলছি মন দিয়ে শোনো। আজ সকালে আমি যখন তোমাদের বাসায় গিয়েছিলাম তখন আয়নায় দিয়ার বদলে অন্য কারো প্রতিচ্ছবি দেখেছি। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম তাই ডক্টরের সাথে দেখা করতে এসেছি। তুমি এক কাজ করো, দিয়াকে নিয়ে হাসপাতালে চলে আসো। ঋষি বেশ শান্ত গলায় বলে সমস্যা শুধু দিয়ার নয়, আয়নায় আমাকেও অন্য কারোর মতো দেখাচ্ছে। এমন কথা শুনে ঋষির মা আর তারুণ দুজনেই অবাক হয়ে যায়। দিয়া আর ঋষি দুজনেরই ফুল বডি চেক আপ করানো হয়। রিপোর্ট দেখে তারুণ বলে রিপোর্ট একদম নর্মাল, এটা এক ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম। ঋষি জিজ্ঞেস করে তাহলে আয়নায় যাকে দেখা যাচ্ছে সে কে? তারুণ বলে আসলে ভূত বলতে কিছুই হয় না, মানুষ মারা যাওয়ার পর তার আত্মাকে আমরা ভূত বলি। এটা কোনো সায়েন্টিফিক প্রবলেম নাকি আপনার হরমোন চেঞ্জ হচ্ছে বা আপনার ব্রেন থেকে মেমোরি লিক হচ্ছে কোনোটাই ঠিক করে বলা যাচ্ছে না। তবে আমি এমন কেস এর আগে কখনোই দেখিনি। আর এই একই সমস্যা একসাথে দুজনের হওয়াটাও বেশ অদ্ভুত। এই চিকিৎসাকে জিজ্ঞেস করলে বলবো আমি সত্যি জানি না, আমাকে এটা নিয়ে স্টাডি করতে হবে। ঋষি বলে আমি যখন কথা বলছি তখন শব্দগুলো কেমন যেন জট পাকিয়ে যাচ্ছে। ফোন কানে নিয়ে কথা বললে বা কান বন্ধ করে কথা বললে কেমন যেন একটা অদ্ভুত আওয়াজ কানে আসছে। তারুণ বলে এসব কিছুই না, আসলে আপনি আয়নায় নিজের বদলে অন্য কাউকে দেখতে পেয়ে অনেক ভয় পাচ্ছেন, এটাকে হ্যালুসিনেশন বলে। কান বন্ধ করে কথা বললে এমন সাউন্ড ইকো হতে পারে যেটার ট্রিটমেন্ট আমরা করতে পারবো। ঋষি বেশ গম্ভীর হয়ে বলে আয়না যাকে দেখা যাচ্ছে সে কি হুট করে হিংস্র আচরণ করতে পারে? তারুণ আয়নার কাছে এসে বলে আয়না যাকে দেখা যাবে সে যদি বাইরে বেরিয়ে এসে আমাদেরকে মারে তাহলে আমরা ওকে মেরে ফেলবো। বলে ঋষিকে নিয়ে আয়নার সামনে আসে। ঋষি আয়নার সামনে তাকাতেই তারুণ দেখে সত্যি আয়নায় অন্য কাউকে দেখা যাচ্ছে, যেটা আসলেই বাস্তবে অসম্ভব ব্যাপার। তারুণ ঘাবড়ে না গিয়ে পরিস্থিতি সামলাতে বলে এ তো আমাদের মতোই সাধারণ মানুষ, তাই এত ভয় পাওয়ার কিছুই নেই। ঋষি বলে তাহলে আয়না যাকে দেখা যাচ্ছে সে কে? ও কি বেঁচে আছে নাকি মারা গেছে? আপনি কোনো থেরাপি দিলে আমরা অন্তত শান্তি মতো থাকতে পারবো। তারুণ বলে আমি অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারকে ডেকে পাঠিয়েছি, তাকে দিয়ে এই লোকটার সব বিস্তারিত বের করলে জানা যাবে এ বেঁচে আছে কিনা, সেই সাথে আমার ট্রিটমেন্ট করতেও সুবিধা হবে। কিছুক্ষণ পর এসিপি আর অফিসার সুভাষ হাসপাতালে আসে। আয়না ঋষির বদলে অন্য কাউকে দেখে বেচারা হতবাক হয়ে যায়। এসিপি সুভাষকে ডাক দিতেই বলে এটা কোনো ভূতই হবে। এসিপি বলে তুমি পুলিশ হয়ে ভয় পাচ্ছ? বলেই ভয়ে ভয়ে আয়না থাকা লোকটার ছবি তুলে নেয়। তারুণ বলে আমাদের খুঁজে বের করতে হবে যে আয়না যাকে দেখা যাচ্ছে সে কি আসলেই জীবিত নাকি মৃত। এসিপি বলে যদি এমন কেউ থেকেই থাকে তাহলে তাকে
তাকে অবশ্যই ধরে আনবো। তারুণ ড্রয়ার থেকে একটা ছোট মেশিন বের করে টেবিলে রেখে বলে, এই ডিভাইসের নাম ইভিপি বা ইলেকট্রনিক ভয়েস ফিনোমেনা। যদি কোনো প্যারানর্মাল সাউন্ড বা ভূতের গলার আওয়াজ পাওয়া যায় তাহলে সেটা এই ডিভাইসে ডিটেক্ট করা যাবে। এরপর সে ঋষিকে বলে, তুমি এই ডিভাইসে কিছু একটা রেকর্ড করো। ঋষি ডিভাইসটা হাতে নিয়ে অন করে বলে, আমার নাম ঋষি, আমার স্ত্রীর নাম দিয়া, আর আমার মায়ের নাম ললিতা। রেকর্ড শেষ হলে তারুণ বলে, এবার দেখা যাক কিছু রেকর্ড হয়েছে কিনা। বলে রেকর্ডার অন করে, কিন্তু কিছুই শোনা যায় না। তারুণ বলে, দেখেছেন, কিছুই শোনা যাচ্ছে না, কারণ ভূত বলতে কিছুই হয় না। তাই আমি যে ওষুধগুলো দিয়েছি সেগুলো খেতে থাকো, তাহলে তোমার মাইন্ড ফ্রেশ থাকবে। আপাতত আমি এসিপি স্যারের সাথে তোমার সেফটি ব্যাপারে কথা বলতে চাই, তোমার সাথে কাল দেখা হবে। ঋষি বের হতে এসিপি বলে, আমি তো প্রথমে ভূত ভেবে ভয় পেয়ে গিয়েছিলাম। তারুণ বলে, আয়না ঋষির বদলে অন্য কাউকে দেখা যাচ্ছিল, এটা ভূত ছাড়া আর কি হবে? একজন পেশেন্টকে কিভাবে বলবো যে তার শরীরে ভূত আছে? এরপর তারুণ সেই ডিভাইসটা হাতে নিয়ে বলে, এটা একটা ডেমো মেশিন, আসল মেশিনে কিছু না কিছু অবশ্যই রেকর্ড হয়েছে। বলেই সে আবারও ড্রয়ার থেকে তার আসল মেশিনটা বের করে চালু করে। এবার ঋষির বদলে অন্য কারো কণ্ঠ শোনা যায়, যেটা বেশ ভয়ঙ্কর। তারুণ বলে, এটা ঋষির বদলে আয়না দেখা ওই লোকটা কথা বলছে। এসিপি বেশ গম্ভীর গলায় সুভাষকে বাইরে যেতে বলে। সুভাষ বাইরে যেতেই এসিপি কাঁদো কাঁদো বলায় বলে, আপনি তো জানতেন এটা ভূতের কেস, তাহলে আমাকে কেন ডাকলেন? আপনার যদি এটা জানার ছিল যে আয়না থাকা লোকটা কে, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে বললেই হতো। ওই ভূত এখন আমার পিছু করবে, ওই আয়না থাকা লোকটাকে আমি খুঁজে এনে দিব, কিন্তু এই ভূত আপনি সামলাবেন। রাতে হাসপাতাল থেকে বেরিয়ে তারুণ গাড়িতে উঠতে গেলে দেখে ঋষি তার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। তার কিছু বলতে যাবে তার আগেই ঋষি হুট করে উধাও হয়ে যায়। আশেপাশে ঋষিকে কোথাও দেখতে না পেয়ে মনের ভুল ভেবে একটা কফি শপে চলে আসে। কফি খেতে খেতে হঠাৎ খেয়াল করে কফি শপের বাইরে ঋষি রাগি চোখে তার দিকে তাকিয়ে আছে। তারুণ একটু অন্যমনস্ক হতেই ঋষি আবারও উধাও হয়ে যায়। তারুণ বিল পে করে গাড়িতে এসে বসে। গাড়ি চালাতে চালাতে হঠাৎ লুকিং গ্লাসে দেখে পেছনের সিটে ঋষি বদলে আয়নায় দেখতে পাওয়া সেই লোকটা বসে আছে। তারুণ গাড়ি পার্ক করে ঋষিকেও গাড়ি থেকে নামতে বলে। ঋষি বের হয়ে জিজ্ঞেস করে, তোমার সমস্যার কারণে তুমি আমার কাছে এসেছিলে, আর এখন আমাকেই ভয় দেখানোর চেষ্টা করছো? ঋষি বলে, আপনি বলেছিলেন আমার মধ্যে মেডিকেল সমস্যা আছে, কিন্তু আমি যখন হাসপাতালের করিডোরে অপেক্ষা করছিলাম তখন এসিপি স্যারকে বেশ ভয় একা একাই কথা বলতে দেখলাম। তখনই আমার মনে হয় আপনি আমার থেকে কিছু একটা লুকাচ্ছেন, এই জন্য আমি আপনাকে ভয় দেখানোর চেষ্টা করছিলাম। আমি শুধু সত্যটা জানতে চাই। তারুণ বলে, একজন ডক্টরের কর্তব্য হলো রোগীকে ভয় না দিয়ে তার ট্রিটমেন্ট করা, তবে এখন তোমার থেকে আর লুকিয়ে লাভ নেই। আসলে তোমার শরীরে যা আছে সেটা একটা ভূত, তবে ধৈর্য রাখো, সব ঠিক হয়ে যাবে। পরের দিন দিয়া আর ঋষি গাড়ি করে হাসপাতালে যাচ্ছে। দিয়া জিজ্ঞেস করে, আমরা কোথায় যাচ্ছি? ঋষি বলে, আসলে এসিপি স্যার নাকি ওই আয়না দেখতে পাওয়া লোকটাকে খুঁজে বের করেছে, এই জন্য ডক্টর যেতে বলেছে। ঋষি আর দিয়া ডক্টরের চেম্বারে আসলে এসিপি বলে, হায়দ্রাবাদের হাইওয়েতে 4 দিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তোমরা কি কয়েকদিন আগে সেখানে গিয়েছিলে? ঋষি বলে, আমরা বেকারাবাগ থেকে ফেরত আসার সময় ওই রাস্তা দিয়ে আসছিলাম, ওখানে একটা শ্মশানের কাছেও আমরা গিয়েছিলাম, সেখানে আমরা একটা লাশ পুড়তে দেখি। এসিপি বলে, এই তো সব মিলে গেছে, ওখানে অর্জুন আর মাধবিকা নামের এক দম্পতির লাশ পুরানো হচ্ছিল, যাদের বর্তমানে তোমরা আয়নায় দেখছো। বলেই একটা নিউজ পেপার দেখায়। ঋষি আর দিয়া দেখে নিউজ পেপারে আর কারুর নয়, বরং তার আর দিয়া ছবি বেরিয়েছে, যেখানে লেখা তারা অ্যাক্সিডেন্টে মারা গেছে। দুজনের নিউজ পেপারে তাদের মৃত্যুর খবর দেখে হতবাক হয়ে যায়। ঋষি মানে অর্জুন উঠে গিয়ে আয়নার সামনে দাঁড়ালেই দেখে ঋষির অবয়ব। মনে হয় যেন সে আয়নার মাঝে ঋষিকে বন্দি করে রেখেছে। অর্জুন নিজেই মনে মনে বলতে থাকে, 4 দিন আগে আমি নিজেই অ্যাক্সিডেন্টে মারা গিয়েছি, আর এই লোকের শরীরে ঢুকেছি, তার মানে আসল ভূতটা আমি। গল্প চলে আসে বর্তমানে। টাউনে থেকে পুরো ঘটনা শুনে একজন স্টুডেন্ট বলে, তার মানে আপনি এতক্ষণ অর্জুনের স্টোরিটাই আমাদেরকে বলছিলেন, আসলে সে নিজেই মারা গিয়েছে? তারুণ বলে, এটাই এই কেসটার বিশেষত্ব। অর্জুন মারা যাওয়ার পরে ঋষির শরীরে আসে, কিন্তু তার শরীরে ঋষি ঢুকেছে এটা মনে করে ঋষি ভয় পেয়ে যায়। আরেকজন জিজ্ঞেস করে, তাহলে আয়নায় অর্জুন ঋষিকে কেন দেখতো? তারুণ বলে, আসলে ঋষি আয়নায় মরে যাওয়া অর্জুনকে দেখতো, আমরা সবাই আসলে আয়নায় অর্জুনকেই দেখছিলাম, কিন্তু অর্জুন ভাবছিল আমরা ঋষিকে আয়নায় দেখছি, কারণ সে তার চেহারার জায়গায় ঋষির চেহারা দেখছিল। গল্প চলে আসে অতীতে। অর্জুন মাধবীকে বলে, সবাই বলছে আমার নাম অর্জুন আর তোমার নাম মাধবী, তাহলে আমাদের নাম আমাদেরই কেন মনে নেই? আসলে আমরাই ওদের শরীরে এসেছি, এর মানে সবাই আয়নায় সেলফিতে ভিডিওতে আমাদেরকেই দেখতে পাচ্ছে। ওদের সব প্রোফাইল পিকচারে আমাদের কোথাও দেখা যাচ্ছে নাকি সেটা চেক করছে। এটা আমাদের বাসা না মাধবী, আমাদের সাথে যার দেখা হয়েছিল সেও ঋষির মা। অর্জুন তাচ্ছিল্য করে হেসে বলে, এই জীবনটাও আমাদের না, আমরা এখানে কি করছি? দিয়া মানে মাধবী ঋষির পাশে বসে চুপ করে তার কথা শুনতে থাকে, কারণ এসবের উত্তর তো তার কাছেও নেই। মাধবী অর্জুনকে জিজ্ঞেস করে, আমরা এখনো পর্যন্ত ওদের শরীর থেকে বের হচ্ছি না কেন? অর্জুন মজা করে বলে, আমি তো প্রতিদিন ওর শরীরে ঢুকছি
ঢুকছি আর বের হচ্ছি। আমি তো এক্সপার্ট, কি করবো তাই বুঝতেই পারছে না, আর তার উপর তুমি আবার এসব জিজ্ঞেস করছো। অর্জুন কিছুটা চিন্তা করে বলে, এতদিন আমরা যখনই আয়নায় দেখেছি তখনই ভয়ে পালিয়ে গেছি, কিন্তু কেন এখন আয়নায় কথা বলে দেখি? আমি ওয়াশরুমে গিয়ে চেক করছি আর তুমি বেডরুমে গিয়ে চেক করো। অর্জুন ওয়াশরুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে ঋষিকে হাই বললেই ঋষি ভয়ে ছিটকে পড়ে যায়। ঋষিকে পড়তে দেখে অর্জুন বলে, আরে এভাবে কেন পড়ে গেলে, আর তুমি ভয় পাচ্ছ কেন? ঋষি ভয়ে চলে যেতে গেলেই অর্জুনের জন্য যেতে পারে না। অর্জুন বলে, আরে তোমার মাথায় কি বুদ্ধি নেই? ভূতটা তো আমি, তোমার শরীরে তোমার চেয়ে আমার কন্ট্রোল বেশি। ঋষিকে ভয় পেতে দেখে অর্জুন বলে, ভয় পেও না, আমি যে কথাগুলো বলছি সেগুলো শুনতে পাচ্ছ তো? ঋষি ভয়ে ভয়ে বলে, আমার সাথে এটা কি হচ্ছে? ভয়ে আমার পুরো শরীর কাঁপছে, আমাকে প্লিজ যেতে দাও। ঋষি বলে, শুধু শুধু ভয় পেও না, মুভিতে যেমন দেখা যায় সেরকম বিভৎস ভূত আমি না, আমিও তোমার মতো একজন সাধারণ মানুষ। আসলে আমি তোমার শরীরে কিভাবে এসেছি এটা আমার মনেই পড়ছে না। এখন এটা খুঁজে বের করতে হবে যে আমরা কিভাবে এখান থেকে বের হতে পারবো, সেই জন্য কথা বলতে চাচ্ছি। চলো আমরা আলোচনা করে এর একটা সমাধান বের করি। 4 দিন আগে সাবেলি রোডে তুমি গাড়ি নিয়ে এসেছিলে। ঋষি বেশ শান্ত হয়ে বলে, হ্যাঁ, ওই দিন পাশে একটা রিসোর্টে আমি আমার স্ত্রীকে নিয়ে গিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষে বাসায় ফিরছিলাম। বাসায় ফেরার পথে সেখানে একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আশেপাশে কেউ ছিল না। আমরা সাহায্য করার জন্য এগিয়ে গিয়ে দেখলাম গাড়ির ভেতরেও কেউ নেই, তাই আমরা পুলিশকে কল দিলাম। যখনই কল করলাম তখনই আমার একটা শক লাগলো। এই কথা শুনে অর্জুনের মনে পড়ে তারও তো কল রিসিভ করতে গিয়ে শক লেগেছিল। ঋষি বলে, আমার স্ত্রী হরর মুভি দেখতে খুব পছন্দ করে, একবার আমি ওকে শ্মশানে নিয়ে গিয়ে ভয়ও দিয়েছিলাম। এই ঘটনাটাও অর্জুনের মনে পড়ে। ঋষি বলে, সেখান থেকে বাসায় ফেরার পর থেকেই আয়নায় আমি তোমাকে দেখতে পাচ্ছি। মনে হচ্ছে শ্মশানেই কোন এক অজানা কারণে তুমি আমার শরীরে ঢুকে গিয়েছিলে। এই জন্যই ওখানে গিয়ে আমি চেকও করেছি। ওই বয়স্ক মহিলা ছেলেকে পুলিশ নিয়ে গেছে, ওরা তখন তোমার মৃত্যুর ইনকোয়ারি করছিল, সেটা আমি এখন বুঝতে পারলাম। অর্জুন বলে, আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে শ্মশান ঘাটে, আমি আমার স্ত্রীকে ভয় দেখিয়েছি। সেখান থেকে বাসায় ফেরার পর আয়নায় তোমাকে দেখেছি, এই পর্যন্তই আমার মনে আছে। এক কাজ করি, আমরা ওই ডক্টরের কাছে গিয়ে তোমার মাধ্যমে আমার ডাউট ক্লিয়ার করে নেই। ঋষি ডক্টর তারুণের চেম্বারে আসে। তারুণ ঋষিকে বলে, তুমি যখনই আসো নতুন কোনো পয়েন্ট নিয়ে আসো। অর্জুন বলে, আমি এমনিতেই ট্রাই করছিলাম আর তাতেই কাজ হয়ে গেছে। তারুণ জিজ্ঞেস করে, এখন আমার সাথে কে কথা বলছে? অর্জুন বলে, আমি অর্জুন কথা বলছি। তারুণ বলে, তাহলে বলো তুমি কিভাবে ঋষির শরীরে ঢুকলে? অর্জুন বলে, আমার সবকিছু ঠিকঠাক মনে নেই। আমি কে, আমার বাবা মা কে, আমার বন্ধু বান্ধবী বা কে? আমি কেন ঋষির মাকে নিজের মা মনে করলাম, কিছুই বুঝতে পারছি না। তারুণ বলে, তোমার প্রবলেম কি জানো? তুমি যে মারা গেছো তুমি এটা বিশ্বাসই করতে পারছো না, কিন্তু বাস্তবতা হলো তুমি মারা গিয়েও ঋষির শরীরে ঢুকে বেঁচে আছো, তাই তোমার মেমোরি অ্যাক্টিভ না, ঋষির মেমোরি অ্যাক্টিভ। এই জন্য ঋষি যা করছে সেটা তুমি করছো বলে মনে করছো। চলো তোমার মেমোরি ফেরানোর চেষ্টা করি। বাসায় গিয়ে তুমি তোমার বাবা মায়ের সাথে দেখা করো। যদি তুমি তাদেরকে চিনতে পারো তাহলে আমি বুঝতে পারবো এই কেসটাকে কিভাবে সমাধান করতে হবে। এসিপি থেকে অর্জুন তার বাসার ঠিকানা নিয়ে তার আসল বাসায় আসে। রাস্তায় আসার সময় তার কিছু স্মৃতি মনে পড়তে থাকে। সিঁড়ি দিয়ে উপরে উঠে করিডর দেখতেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। অনেক কষ্টে চোখের পানি মুছে সেলফি ভিডিওতে অর্জুন ঋষিকে বলে, এটাই আমার বাসা, এখানে আমি ছোটবেলায় খেলতাম। এখন মা যাওয়ার পরে এই বাসায় এসে আমার খুব নার্ভাস লাগছে। ঘরে ঢুকতেই আয়নায় ছবি দেখতে পায়, যেটাই ফুলের মালা দেওয়া। তার মা ছবির সামনে বসে অঝরে কান্না করছে, বাবা মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। এসব দেখে কষ্টে তারা ফিরে আসে। গাড়িতে বসে অর্জুন মাধবীকে বলে, আমি আমার বাবাকে কখনো কাঁদতে দেখিনি, আমার বাবা খুব শক্ত মানুষ, আর এখন এভাবে কাঁদতে দেখেও আমি এটা বলতে পারছি না যে কেঁদো না বাবা। রাতে কম্পিউটারে সেলফি ভিডিওতে কথা বলার সময় ঋষি অর্জুনকে জিজ্ঞেস করে, কি হলো ব্রাদার, তোমার কিছু মনে পড়লো? অর্জুন বলে, আমার বাবা প্রফেসর, মা গৃহিণী, আমার পরিবার খুব সুখী পরিবার ছিল। আমি আর বাবা একসাথে ড্রিঙ্কস করতাম, আর আমার মা দেখে ফেললেই খবর করে দিত। এদিকে আয়নায় মাধবী দিয়ার সাথে কথা বলছে। মাধবী বলে, অর্জুনের সাথে এমবিএ করার সময় আমার দেখা হয়েছিল, আমাদের লাভ স্টোরি পুরো কলেজে ফেমাস ছিল। অর্জুনের রাগ তো আরো বেশি ফেমাস ছিল, কিন্তু সে সবসময় আমার কথা শুনতো। মাধবী বলে, অর্জুন আর আমার ব্যাপারে আমার বাবা জেনে যায়, কিন্তু সে আমাদের সম্পর্ক মেনে নেয়নি। অর্জুনের বাবা তাকে মানানোর অনেক চেষ্টা করে, কিন্তু আমার বাবা তাকে উল্টা অপমান করে দেয়। এরপর অর্জুনের বাবা অর্জুনকে বলে, মেয়ের পরিবার যখন রাজি না তখন আমাদেরও এই বিয়েতে মত নেই। অর্জুন মাধবীকে বলে, চলো তাহলে বিয়ে করে ফেলি। মাধবী অবাক হয়ে তাকালে অর্জুন বলে, সব ঠিক হয়ে যাবে। এরপর তারা রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়ে করে নেয়। অর্জুন বলে, আমরা বিয়ে করার কারণে আমাদের পরিবার আমাদের থেকে দূরে চলে যায়। প্রথম জীবনে খুব ভয় লাগছিল। মাধবী প্রায় তার বাবার সাথে ফোনে কথা বলতো, কিন্তু মা রেগে থাকায় আমাকে বুঝতে চায়নি, আমাকে দূরে দূরে রেখেছে। বিয়ের পরে মাধবীর প্রথম বার্থডে ছিল, তাই একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম, কিন্তু ফেরার পথে এসব হয়ে গেল। আমার গল্প এটুকুই। এবার তুমি তোমার কথা বলো, আমি তোমার ব্যাপারে কিছুই জানি না। ঋষি বলে, তুমি আমার শরীরে ঢোকার আগে আমার জীবনও খুব সুখেই কাটতো, কিন্তু যখন থেকে তুমি আমার শরীরের ভেতরে এসেছো আমার জীবনটা এক
একদম বদলে গেছে, মনে হচ্ছে আমার জীবন যেন থমকে গেছে। অর্জুন বলে সেদিন মাধবী চার্চে ফাদারের সাথে দেখা করতে গেলে ফাদার বলে এরকম ঘটনা গ্রিসেও ঘটেছে। কথা বলেই অর্জুন কম্পিউটারে গ্রিক মাইথোলজিতে লিটিল বয় মিরর স্টোরি সার্চ দিলে জানা যায় অনেক বছর আগে গ্রিসের একটি গ্রামে প্রচলিত ছিল শয়তানের পূজা করলে মানুষ অমর হয়ে যায়, আর তাই এক লোক গোপনে মানুষকে বলে দিত। লোকেরা যখন এটা জানতে পারে তখনই তাকে মেরে ফেলে। কিছু বছর পর একটা ছোট বাচ্চা আয়নায় ওই শয়তান তান্ত্রিককে দেখতে পায়। ওই বাচ্চার শরীর থেকে তাকে বের করার জন্য আর কোনো পথ না পেয়ে বাচ্চাটাকেই মেরে ফেলে। এটা আসলে ঋষি বলে তার মানে আমি মারা যাওয়ার আগ পর্যন্ত তুমি আমার শরীর থেকে বের হবে না। অর্জুন বলে এখন তো টেকনোলজির যুগ, কোনো কষ্ট না দিয়েই আমি তোমার শরীর থেকে বের হয়ে যাব, সকালে আবার কথা বলবো। সকালে কথা বলার সময় অর্জুন বলে আমি সারা রাত অনেক চিন্তা করেছি আর ইউটিউবে অনেক ভিডিও দেখেছি। আত্মার তখনই শরীর থেকে বের হয় যখন সে ভায়োলেন্ট হয়ে যায়। তোমার যদি সমস্যা না হয় তবে আমি ভায়োলেন্ট হওয়ার চেষ্টা করি যাতে তোমার শরীর থেকে আমি বের হতে পারি। ঋষি রেগে বলে না না এসব বাদ দাও, আমাদেরকে ডক্টরের কাছে যেতে হবে। অর্জুন বলে আমি না কাউকে ভয় দেখাবো আর না কারো ক্ষতি করব, আমি শুধু নিজেই ভায়োলেন্ট হওয়ার চেষ্টা করব। যদি কাজ হয় তো ভালো, আর না হলে ডক্টর যা বলেছে তাই করব। ঋষি বলে তোমার আমার শরীর থেকে বের হওয়ার এতই তাড়া তো আমি আর কি করব, কিন্তু চেষ্টা করার আগে আমার বিষয়ে কিছু জিনিস তোমাকে জানতে হবে। ঋষি বলে আসলে আমি চলতে চলতে খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাই, বৃষ্টিতে ভিজলেই জ্বর আসে, পুলে সাঁতার কাটলেও জ্বর আসে, রোদ দেখলেই ঘেমে যাই। এসব কথা জানার পরে তুমি যতটা চাও হিংস্র হও, আমি তোমাকে ফুল সাপোর্ট করব। যার চুন থেকে পান খসলেই এত সমস্যা তার শরীর দিয়ে আর কি হিংস্র হওয়া যায়? বাথটাবের পাশে বসে ঋষি অর্জুনকে বলে তোমার মুখের এমন হাল কেন? অর্জুন বলে এখন এই বাথটাবে আমরা আমাদের শ্বাস আটকানোর চেষ্টা করব, শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করব, একদম শেষে দম দিয়ে ছাড়ার সময় আমি তোমার শরীর থেকে বের হয়ে যাব। অর্জুন তার মাথা পানির মধ্যে ডুবিয়ে দেয়। ঋষি ছটফট করতে থাকে, নিঃশ্বাস আটকে গেলে মাথা তোলে। এভাবে কয়েকবার করে কিন্তু কোনোই লাভ হয় না। অবশেষে না পেরে ঋষি বলে আমার শরীর থেকে বের হওয়ার জন্য আমাকেই মারতে চাচ্ছ নাকি? এই পদ্ধতিতে কোনো কাজই হয় না। অর্জুন তান্ত্রিকের কাছে আসে। তান্ত্রিক বলে তোমার মধ্যে প্রেতাত্মা আছে। অর্জুন বলে তা আমি জানি, আপনি শুধু তাকে বের করে দিন। বলেই পেছনে ঘুরে ট্যাবের ফ্রন্ট ক্যামেরায় তার মুখের সামনে ধরে, আর সেখানে ঋষির ফেস দেখা যায়, যা দেখে তান্ত্রিকরাই উল্টা ভয় পেয়ে যায়। সামনে ঘুরে অর্জুন তান্ত্রিককে বলে কিছু একটা করে ভূতকে বের করে দিন। অর্জুনের কথা শুনে তান্ত্রিক বলে এটা আমার পক্ষে সম্ভব না। এই পাতা দিয়ে যার পরে আত্মা ভর করেছে তাকে মারলেই আত্মা পালিয়ে যায়, এটা সবাই মেনে নেয়। এখন এই পাতা দিয়ে তোমাকে মারবো না ট্যাবে যে আছে তাকে মারবো, মানে এতেও কোনো লাভ হলো না, কারণ এরা ভুয়া তান্ত্রিক। মাধবী আয়নায় তাকিয়ে দিয়ার সাথে গল্প করছে। মাধবী বলে তোমাদেরকে ভূত মনে করে আমি তোমাদের সব ফটো লুকিয়ে রেখেছি, তখন তোমার কেমন লাগছিল? দিয়া হেসে বলে সবকিছু ভূত করছে মনে করেই ভয় পেয়ে গিয়েছিলাম। আমি যদি কিছু করি আর তুমি যদি রেগে যাও এই জন্যই আমি কিছুই করিনি। গভীর রাতে বাইরে বিদ্যুৎ চমকানোর শব্দে অর্জুন হঠাৎ ঘুম থেকে চমকে ওঠে। সাথে সাথেই তার অ্যাক্সিডেন্টে হওয়ার ঘটনাটা আস্তে আস্তে মনে পড়ে। সেদিন সে রোলার গাড়িতে বাড়ি খাওয়ার পরপরই মাধবীর মাথায় প্রচন্ড আঘাত লাগার কারণে সে সেখানেই মারা যায়। অর্জুন মাধবীর দিকে তাকিয়েছিল, তখনই কেউ এসে জানালার কাছে জোরে বাড়ি মারে। ঋষি বিরক্ত হয়ে বলে এত রাতে জাগানোর কি দরকার? অর্জুন বলে আগে আমার কথা শোনো, ওই দিন অ্যাক্সিডেন্টের সময় রোড ব্লক ছিল, এমনকি কেউ কিছু বলেছিল তোমাকে? ঋষি বলে ওখানে কোনো ডাইভারশন ছিল না, আর অ্যাক্সিডেন্ট হয়েছিল বলেই আমরা ওখানে থেমেছিলাম। ওই রাস্তাটা সোজা আমার বাসার দিকেই ছিল। কিছু মনে পড়েছে নাকি? তুমি কি কোনো গল্প বলতে চাচ্ছ? তখনই মাধবী এসে অর্জুনকে বলে তুমি এই সময় এখানে কি করছো? চলো গিয়ে ঘুমাই। বলে মাধবী যেতেই অর্জুন বলে আমাদের অ্যাক্সিডেন্ট হয়নি, আমাদেরকে মেরে ফেলা হয়েছে। বলেই প্রচুর রেগে যায়। মাধবী তাকে শান্ত করার চেষ্টা করলে অর্জুন বলে ওদেরকে আমি ছাড়বো না। মাধবী বলে এখন আমরা মারা গিয়েছি, যখন বেঁচে ছিলাম তখন অনেক ভালো জীবন কাটিয়েছি, আর এখন বেঁচে নেই। তোমার জন্য ঋষির জীবনে কিছু হয় তাহলে কি হবে? এখন তুমি যদি কারোর সাথে ঝগড়া করো তবে তোমার জন্য ঋষি জেলে যাবে। অর্জুন প্রচন্ড রেগে চিৎকার করে বলে কেন ছেড়ে দিব? আমাদের জীবন শেষ হয়ে গেছে মাধবী। মাধবী বলে তুমি এত স্বার্থপর কিভাবে হতে পারো? রাগে দুঃখে দুজনেই কান্না করতে থাকে। মাধবী বলে আমরা যখন বেঁচে ছিলাম তখন তুমি আমার কথা শোনোনি, অন্তত এখন তো আমার কথা শুনো। তুমি কথা দিয়েছিলে যে আমাদের জন্য ওদের কোনো সমস্যা হবে না। আমাদের সাথে যা হয়েছে সেটা পুলিশ দেখে নিবে। যত তাড়াতাড়ি সম্ভব ঋষি আর দিয়াকে ছেড়ে চলে যেতে হবে। অর্জুন না বলে চিৎকার করলে মাধবী রেগে অর্জুনকে ধাক্কা দিয়ে বলে যাও, যা ইচ্ছা করো। তারপর কাঁদতে কাঁদতে বলে শুনেছি মারা যাওয়ার পর মানুষ শান্তিতে থাকে, কিন্তু তোমার জন্য মারা যাওয়ার পরও আমি শান্তিতে থাকতে পারছি না। অর্জুন অনুতপ্ত হয়ে বলে কি করব আমি কিছুই বুঝতে পারছি না। তারপরই নাকে হাত দিয়ে দেখে হাতে রক্ত, মানে নাক থেকে রক্ত পড়ছে। অর্জুন তারুণের চেম্বারে আসলে তারুণ অর্জুনকে বলে এখন তোমার সাথে রিলেটেড সবকিছুই তোমার ধীরে ধীরে মনে পড়ছে, এই জন্য ঋষির ব্রেন কনফিউশনে আছে। তারুণের কথা শুনে অর্জুন বলে তাহলে এখন আমি কি করব? তারুণ বলে তোমাকে কিছু করতে হবে না, এরকম কেসে রক্ত বের হওয়া বা বমি হওয়াটা স্বাভাবিক ব্যাপার। অর্জুন চলে গেলে তারুণকে তার অ্যাসিস্ট্যান্ট বলে স্যার নোজ ব্লিডিং হওয়াটা
হওয়াটা কি নর্মাল ব্যাপার, নাকি পেশেন্ট তো ভয় না পায় তাই আপনি এমন বলছেন? রক্তটা আসলে কেন পড়েছিল? তারুণ তার হাতে একটা টেনিস বল দিয়ে বলে, এটা তুমি নিচে বাউন্স করো আর ধরো। তারপর আরেকটা বল দিয়ে বলে, এই বলটা তুমি হাতে দিয়ে উপরের দিকে ছুঁড়ে মারো আর ক্যাচ ধরো। সেটা চেষ্টা করে, কিন্তু দুই হাত দিয়ে দুই রকম কাজ করতে না পেরে বলে এটা কোনোভাবেই সম্ভব না। তারুণ বলে, তুমি দুই হাত দিয়ে দুই কাজ করতে গিয়ে তোমার ব্রেন কনফিউজ হয়ে গেছে। সার্কাসে জিমন্যাস্টিক, অ্যাক্রোবেটিক্স এসব যারা করে তারা অনেক বছর ধরে প্র্যাকটিস করার কারণে নিজের বডি আর মাইন্ডকে কন্ট্রোলে নিয়ে আসে। এমন কন্ডিশনে ব্রেনকে দুটো মানুষের স্মৃতি, ইমোশন, ঋষির যা ভয় ছিল, অর্জুনের যে রাগ আর দুঃখ, সব যখন ব্রেনের উপরে চাপ ফেলবে তখন সে এটাকে কিভাবে সহ্য করবে? প্রথমে ঋষির জীবন ঝুঁকিতে আছে এটা চিন্তা করে আমিও ভয় পেয়েছি, কিন্তু এই কথা আমি তাকে বলিনি। তারুণ ঋষির মাকে ডেকে বলে, আসলে ঋষির ব্রেন কলাপস হয়ে গেছে। এই কথা শুনে ঋষির মা ঘাবড়ে যায়। তারুণ বলে, নাক থেকে রক্ত বের হচ্ছে, এরকম যদি বেশি দিন হয় তাহলে ঋষির জীবনে ঝুঁকি আছে। এই কথা শুনে ঋষির মা কান্না করতে শুরু করলে তারুণ তাকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করবেন না, আমরা এর একটা সলিউশন বের করব। অর্জুন অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে বলে, আর কতক্ষণ অপেক্ষা করব? তখন এসিপি এসে অদ্ভুত চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, আপনি কিভাবে মারা গেলেন? অ্যাক্সিডেন্ট যদি হয়ে থাকে তাহলে দুই দিকের কাজ একসাথে ভাঙলো কিভাবে? আর ভাঙা বিয়ারের বোতলে স্পটে কিভাবে পাওয়া গেল? আপনি মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন নাকি কেউ আপনার মার্ডার করেছে? অর্জুন বলে, আমার ছোট্ট একটা সন্দেহ আছে। তারপর ঋষির দিকে তাকিয়ে বলে, সব যদি আমিই বলবো তাহলে আপনার কাজ কি? বলেই প্রচুর রেগে ঋষি বলে, বলেছিলাম না পুলিশকে দিয়ে কোনো কাজ হবে না? বলেই ট্যাব নিয়ে চলে যায়। এদিকে এসিপি গান করতে করতে কাউকে কল দিয়ে বলে, অর্জুনের কেসের সাথে জড়িত সব ফাইল আধা ঘন্টার মধ্যে আমার টেবিলে চাই। পুলিশ এবার সিরিয়াস ভাবে অর্জুন আর মাধবীর কেস তদন্ত করছে। এসিপি ফোনে তার জুনিয়রদেরকে বলে, কারের ব্রেকের কন্ডিশন কেমন সেটা ঠিকমতো পরীক্ষা করো। কিছুদিন পরে একজন একটা ফাইল দিয়ে বলে, এটা পোস্টমর্টম রিপোর্ট দেখে এসিপি বলে, অর্জুন যখন থেকে ঋষির শরীরে ঢুকেছে এরপর সে কোথায় কোথায় গিয়েছে তার সবকিছু রিপোর্ট আমাকে দিবে। এসিপি তার জুনিয়রকে বলে, আমার সন্দেহ হচ্ছে যে অর্জুন আর মাধবীর খুনের পেছনে কোনো গ্যাং এর হাত আছে, তাই লক্ষ্য রাখবে কোনো প্রমাণ যেন কোনোভাবেই মিস না হয়। এসিপি অর্জুনকে কল দিয়ে বলে, তুমি যদি সাহায্য না করো তাহলে কিভাবে কেস সলভ করবো? অর্জুন রেগে বলে, আমাকে মাফ করবেন, কিন্তু আমি আপনাকে সাহায্য করতে পারবো না। ফোনে কথা বলতে বলতে অর্জুনের হঠাৎ একজনের উপর নজর পড়ে। লোকটাকে চেনা চেনা মনে হলে ভালো করে তাকাতেই মনে পড়ে, আরে সেদিন তো এই লোকটা তাকে বলেছিল রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা অন্য পথ দিয়ে যান। সেই লোকটা রাস্তায় নামতেই তাকে বাইকে আরেক লোক নিতে আসে, আর বাইকের লোকটা হলো সেদিন বস্তিতে মারামারি হওয়া গুন্ডাদের একজন। তাহলে কি এরাই অর্জুন আর মাধবীকে খুন করেছে? অর্জুনের মনে পড়ে সেদিন কারা যেন তার গাড়ির কাজ ভাঙছিল। এদিকে তারুণ শঙ্কর নামের এক ডক্টরকে বলে, আমি নিজে হয়তো এই কেসে ব্যক্তিগতভাবে অনেকটা জড়িয়ে গেছি, তাই আমার পক্ষে এই অপারেশন করা সম্ভব না, তাই আমি আপনাকে অনুরোধ করছি। শঙ্কর বলে, আমি বুঝতে পারছি না আপনি এমন অযৌক্তিক কথা কিভাবে বলেন। রিপোর্টে দেখাচ্ছে ঋষির ব্রেইনের সেল পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে। অবাক করার বিষয় হলো সে এখনো বেঁচে আছে কিভাবে। সত্যি কথা বলতে গেলে এই অপারেশনে ঋষি বেঁচে থাকার সম্ভাবনা 10%-এরও কম। তাছাড়া ঋষির জীবনও যেতে পারে। তারুণ বলে, আমরা যদি অপারেশনটা না করি তাহলে 10 থেকে 15 দিন পরে ঋষি এমনিই মারা যাবে, তাই একটা সুযোগ নিয়ে দেখতে সমস্যা কি? শঙ্কর বলে, তাহলে আমি অবশ্যই শেষ একবার চেষ্টা করব। তারুণ অর্জুনকে বলে, ঋষির ব্রেইনে ছোট একটা সার্জারি করলে সে তোমার বিষয়ে সবকিছু ভুলে যাবে। অর্জুন বলে, যত তাড়াতাড়ি পারেন ঋষির অপারেশন করান, এতে তার পরিবার আর ঋষি অন্তত সুখে থাকবে। অর্জুন মাধবীকে নিয়ে এক রেস্টুরেন্টে এসেছে, কিন্তু তার নজর কাকে যেন খুঁজছে। মাধবী বলে, তুমি আমাকে শেষ কবে বাটারফ্লাই বলেছিলে মনে আছে? অর্জুন অন্য মনস্ক হয়ে বলে, তা ঠিক জানি না। তখনই সেখানে সেদিনের সেই লোকটাকে যেতে দেখে মাধবীকে বলে, আমি 10 মিনিটে ওয়াশরুম থেকে আসছি বলে সেই লোকের পিছু করতে থাকে। অর্জুন লুকিয়ে লুকিয়ে দেখে লোকটা একটা পোর্ট এরিয়ায় বাকি বন্ধুদের সাথে দেখা করতে এসেছে। হঠাৎই ফোনের সেলফি ক্যামেরা ঋষিকে বলে, আমি যা করছি তা ঠিক না ভুল তা জানি না, তবে এটা নিশ্চিত যে আমার কারণে তোমার কোনো সমস্যা হবে না। বলেই মুখে কাপড় বেঁধে লোকগুলোর দিকে তেড়ে গিয়ে সবকটাকে ইচ্ছা মতো মারতে থাকে। দেখা যায় এখানে সেই লোকটাও আছে সেদিন যে বস্তিতে মাধবীকে চড় মেরেছিল, আর অর্জুন যার পায়ে চাকু ঢুকিয়ে দিয়েছিল। লোকটাকে মেরে কিছু বলতেই যাবে তার আগেই মাধবী কল দিছে দেখে আর কিছু না বলেই কান্না করতে করতে ছুটে আসে রেস্টুরেন্টে। এসেই কান ধরে মাধবীকে সরি বলে, বাটারফ্লাই তুমি আমার জীবনের সর্বসেরা পাওয়া, তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি। মাধবী মুচকি এসে বলে, এখন সব ঠিক তো? অর্জুন বলে, হ্যাঁ সব হিসাব বরাবর হয়ে গেছে। এদিকে এসিপি বস্তির সেই গুন্ডা কৃষ্ণাকে গ্রেফতার করে। তারপর তারুণকে কল করে অর্জুনের সাথে কথা বলতে চায়। তারুণ বলে, আজই তো অপারেশন, এখন কোনোভাবেই সম্ভব না। এসিপি বলে, আমাকে শুধু 1 ঘন্টা দিলেই হবে, তাই অপারেশনটা একদিন পিছিয়ে দাও। অর্জুন আসতে এসিপি বলে, তুমি সেদিন আমাকে চ্যালেঞ্জ করেছিলে না যে আমি কোনো কাজের না? এবার দেখো আমি কত কাজের আর কি কি তথ্য বের করেছি। এইসব জানানোর জন্যই আমি ঋষির অপারেশন পিছিয়েছি, যেন যাওয়ার আগে তুমি সত্যটা জানতে পারো। যাই হোক, এবার তুমি বলো সেদিন কি দেখেছিলে? পাশে দাঁড়ানো লোকটা বলে, অ্যাক্সিডেন্টের দিন আমি ওই রাস্তা
রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আমি ঠিক মতোই গাড়ি চালাচ্ছিলাম, কিন্তু ওরাই হঠাৎ অন্যমনস্ক হয়ে গাড়ি চালাতে আমার গাড়ির সামনে চলে আসে। এই অ্যাক্সিডেন্টে আমার কোনো দোষ নেই। লোকটা যেতেই এসিবি বাকিদেরকে ডেকে আনে, মানে সেই বস্তির গুন্ডাদেরকে। কৃষ্ণা বলে এই ছেলেটা বস্তিতে এসে আমাদেরকে খুব মেরেছিল, এর কারণে বস্তির কেউ আমাদেরকে আর সম্মান করতো না, তাই ভেবেই নিয়েছিলাম যে করেই হোক এর থেকে বদলা নিয়েই নিব। সেদিন রাতে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে রাস্তা বদলে দিয়ে ওদেরকে মারার জন্য আমরা ওদের গাড়িকে ফলো করতে থাকি। ফলো করতে করতে হঠাৎ দেখি ওদের গাড়ি খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদের থেকে চেক করতে তাদের কাছে যেতে যাচ্ছিলাম, তখনই দেখি শ্মশান থেকে কিছু লোক গাড়ির কাঁচ ভেঙে তাদেরকে টেনে বের করছে। ভালো করে লক্ষ্য করলে দেখি তারা গাড়িতেই মরে পড়েছিল, মানে লোকগুলো তাদের লাশ বের করছে। আমরা ভেবেছিলাম ওরা মারা গেছে, কিন্তু পরের দিনই জ্যামে আটকে দাঁড়িয়েছিলাম, তখনই দেখি গাড়ির লুকিং গ্লাসে অর্জুনকে দেখা যাচ্ছে। কিন্তু গাড়ির কাছে গিয়ে ভেতরে তাকাতেই দেখি ভেতরে অন্য একজন বসা। ভয়ে আমরা পালিয়ে যাই। ভয় হচ্ছিল যে অর্জুনের আত্মা হয়তো আমাদেরকে মেরে ফেলবে, তাই ওই জায়গা থেকে পালিয়ে গিয়েছিলাম। গতকাল এই লোকটাই মুখ বেঁধে আমাদেরকে মেরেছে। ওর ভয়ে আমরা সহজ হয়ে বাঁচতে চাচ্ছিলাম, কিন্তু তার আগেই আপনি আমাদেরকে ধরে এনেছেন। সত্যি বলছি, আমরা মারার প্ল্যান করলেও ওদেরকে আমরা মারিনি। এসিপি সবাইকে জেলে পাঠিয়ে পরে সাক্ষ্যদেরকে ডেকে আনে, মানে সেদিন যারা অর্জুন আর মাধবীকে গাড়ি থেকে বের করেছিল। তাদের মধ্যে এক লোক বলে 10 দিন আগেই আমার দাদা মারা যায়। ওই রাতে আমরা শ্মশানে বসে ড্রিঙ্কস করছিলাম, হঠাৎ জোরে শব্দ পেয়ে দেখি গাড়ির ভিতরে মেয়েটা মরে পড়ে আছে, আর ছেলেরা তখনও যান বাকি। তাই দ্রুত কাজ ভেঙে তাদেরকে বের করার চেষ্টা করি। তখনই অ্যাম্বুলেন্সের শব্দে সবাই পালিয়ে যায়। একজন জিজ্ঞেস করে আমরা অ্যাম্বুলেন্সে কল দিয়েই আমরা এখানে লুকাচ্ছি। একজন বলে কারণ আমরা ওকে বাঁচাতে গাড়ির কাজ ভেঙেছি, তাই পুলিশ এসে আমাদেরকে ধরবে আর বলবে ড্রিঙ্কস করে টাকা পাওয়ার জন্য ওদেরকে আমরা খুন করেছি। এসিবি বলে এরাই কল করে অ্যাম্বুলেন্সকে ডেকেছিল, তাই সেই নম্বর ট্রেস করে এদেরকে ধরে এনেছি। তবে এদের সাথে অ্যাক্সিডেন্টের কোনো সম্পর্ক নেই। সব শুনে অর্জুনের চোখে পানি চলে আসে। মাধবীকে কথা দিয়েছিলাম যে আমার জন্য ঋষির জীবনে কোনো সমস্যা হবে না, আর একমাত্র ঋষির কারণে আমি মারা যাওয়ার পরও দুনিয়া দেখতে পাচ্ছি। ঋষিকে আমার জন্য যেন বারবার থানায় এসে হেনস্থা না হতে হয়, তাই আপনাকে সেদিন অত কিছু বলেছিলাম। আমাকে দয়া করে মাফ করে দিবেন। সবকিছুর জন্য ধন্যবাদ। রাতে অর্জুন কান্না করতে করতে মাধবীকে মন খারাপ করে বলে এতদিন ভেবেছি কেউ হয়তো আমাদেরকে খুন করেছে, মনে হচ্ছিল ওদেরকে খুন করে ফেলি, কিন্তু ঋষির সমস্যা হবে এই ভয়ে নিজেকে আটকে রেখেছিলাম। ওরা তোদের সাজা পেয়ে গেছে, কিন্তু আমার দোষের কারণে তোমাকেও মরতে হলো। তাহলে আমার কি সাজা পাওয়া উচিত? আমার বাবা সবসময় আমাকে সাবধানে চলাফেরা করতে বলতো, কারণ আমাদের কিছু হলে আমাদের আপনজনদেরই সবচেয়ে বেশি কষ্ট হয়। আজ আমার অসাবধানতার কারণে আমাদের দুজনের জীবন দিয়ে তার মূল্য দিতে হলো। মাধবী কান্না করতে করতে বলে ওই অ্যাক্সিডেন্টের কারণ আমরা দুজনেই ছিলাম। সেদিন যদি শুধু তোমার কিছু হয়ে যেত তাহলে আমি বাকি জীবন কিভাবে বাঁচতাম? তুমি তো আমার সবকিছু। মারা যাওয়ার পরও তোমার সাথে আছি, এটাই আমার জন্য অনেক। অর্জুন বলে আমি আজ বুঝতে পেরেছি কেন আমরা এখনো একসাথে আছি। পরের দিন সকালে অর্জুনের বাবা দরজা খুলে দেখে ঋষি দাঁড়ানো। বাবা অবাক হয়ে জিজ্ঞেস করে কাউকে লাগবে? কাকে খুঁজছো? বাবাকে দেখে অর্জুন কোনো কথা বলার শক্তি হারিয়ে ফেলে। হুট করেই ভেতরে ঢুকলে বাবা জিজ্ঞেস করে কে তুমি, কাকে চাও? তখনই মা বের হয়ে আসলে অর্জুন বাবা আর মা দুজনের হাত ধরেই আয়নার সামনে এনে বলে আয়নায় তাকিয়ে দেখেন। আয়নার ঋষির জায়গায় অর্জুনকে দেখে মা কান্না করতে করতে আয়না জড়িয়ে ধরে ঋষিকে জিজ্ঞেস করে আমাকে কি অর্জুন দেখতে পাচ্ছে? ঋষি বলে আমার চোখ দিয়ে অর্জুন আপনাদেরকে দেখতে পাচ্ছে। আয়নার মধ্যে থাকা অর্জুনের চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। ঋষি বলে অর্জুন আর মাত্র 8 ঘন্টার জন্য আমার শরীরে থাকবে, তবে যাওয়ার আগে তার শেষ ইচ্ছা যেন সে আপনাদেরকে একবার দেখতে পারে। এই আয়নায় দেখে আপনারা অর্জুনের সাথে কথা বলতে পারবেন। অর্জুন বলে একবার আমাকে জড়িয়ে ধরো মা। মা আর বাবা ঋষিকে শক্ত করে জড়িয়ে ধরতেই দুইজন অঝরে কান্না করতে থাকে। অর্জুন বলে আমার না খুব ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দিবে? মা বলে আরে তাই তো, আমিও না কি বোকা, কিভাবে ভুলে গেলাম। মা জলদি রান্নাঘরে এসে হন্যে হয়ে খুঁজতে থাকে যে কি রান্না করবে, কিন্তু হঠাৎ যেন বুঝতে পারে না সে কি রান্না করবে, কারণ সময় তো খুব কম। মাকে এভাবে ঘাবড়ে কান্না করতে দেখে অর্জুন কান্না করতে করতে মাকে জড়িয়ে শান্ত করে। বাবা এমন দৃশ্য দেখে বাবার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। এদিকে মাধবী দূর থেকে দেখে তার বাবা বাইরে গায়ে ধুচ্ছে। মা গোসল করে এসে বাবা আর ছেলের আরতি করে, তারপর আগের স্বাভাবিক দিনের মতোই রান্না করে তিনজন একসাথে খেতে বসে। বাবা মাকে এত কাছ থেকে এতটা খুশি দেখে অর্জুনের চোখে পানি চলে আসে। খাওয়ার পরে মায়ের কোলে শুয়ে অর্জুন বাবা মায়ের সাথে দুষ্টু মিষ্টি খুনসুটিতে মেতে ওঠে। অপরদিকে মাধবী ছোটবেলার মতো বাবাকে শেভ করিয়ে দেয়, তারপর মা বাবার সাথে অনেক দুষ্টুমি করে। বাবা তো দৌড়াতে না পেরে হাঁপিয়ে পড়লে বাবা মা মিলে অনেক হাসতে থাকে। বাবা আর মাকে এতটা খুশি দেখে মাধবী অবাক হয়ে তাকিয়ে থাকে। দেয়ালে টাঙানো তার ছোটবেলার ছবি দেখে মা আর মেয়ে দুজনেই অঝরে কান্না করতে থাকে। এই সব স্মৃতি এখন শুধু কল্পনায় রয়ে গেছে। বাবা মায়ের আদরের রাজকন্যা একসাথে
অনেকগুলো ছবি তোলে। এদিকে মা কান্না করতে করতে অর্জুনকে কেক খাইয়ে দিলে অর্জুনের চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। এসব আর কয়েক ঘন্টা পরে অতীত হয়ে যাবে। ভাবতেই অর্জুনের বুক নিংড়ে কান্না আসে। অর্জুন বলে, আপনাদের সন্তান হয়ে জন্মানো আমার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। মা, তুমি আমাকে শিখিয়েছ জীবনের সব মুহূর্তে খুশি থাকতে, কখনো হার মানতে শেখাওনি। তাই আমি চাই তোমরা এভাবেই সবসময় হাসি খুশি ভাবে জীবনের সব মুহূর্তে একে অপরের পাশে থাকবে। আমি যেখানে থাকি না কেন কোনো না কোনো রূপে তোমাদেরকে অবশ্যই দেখব। বাবা মায়ের কাছে ক্ষমা চেয়ে শেষ একবার বাবা মাকে বিদায় দিয়ে কান্না করতে করতে বের হয়ে যায়। বাবা মাকে সান্ত্বনা দিয়ে শান্ত করার চেষ্টা করে। মা দ্বিতীয়বার ছেলেকে হারানোর কষ্ট সহ্য করতে না পেরে আয়নার কাছে এসে আয়না জড়িয়ে কান্না করতে থাকে। ছোট্ট এই জীবনে আমাদের জন্য সবচেয়ে বড় অবদান রাখা বাবা মাকেই আমরা কতই না কষ্ট দিই, কতটা না অবহেলা করি। ভালোবাসা মানে শুধু যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভালোবাসা এটা না, বরং বাবা মায়ের ভালোবাসাও যে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আমরা বুঝতেই পারি না। অপারেশনের আগে মাধবী বলে, আজ বাবা মায়ের সাথে দেখা হওয়ার পর কতটা যে শান্তি লাগছে তা আমি বলে বোঝাতে পারবো না। আজ এই শেষ মুহূর্তে আমার আর কোনো আফসোস নেই। অর্জুন মাধবীর হাত ধরে বলে, মানুষ বলে ভালোবাসার মানুষ নাকি আজীবন এক সাথে থাকে, এটাই শুনেছিলাম, কিন্তু মৃত্যুর পরও তুমি আমাকে ছেড়ে যাওনি। এই জীবন থেকে চলে যাব তার থেকে বেশি ভয় হচ্ছে যে জীবনে তুমি থাকবে না, সে জীবন আমি কিভাবে কাটাবো। বলেই মাধবীর কোলে মাথা রেখে বলে, বাটারফ্লাই, তুমি আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ পাওয়া। যাই হোক, শেষ বেলায় আমি তোমার সুন্দর হাসিটা দেখতে চাই। তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি। মাধবী তার মিষ্টি হাসি দিতেই দুইজন যার যার বেডে গিয়ে শুয়ে পড়ে। দুজনের চোখের সামনে ভাসতে থাকে তাদের ফেলে আসা সেই সব মধু মাখা স্মৃতিগুলো। মাধবীর চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। দুজনেই চোখ বুঝে ঘুমের জগতে হারিয়ে যায়। সকালে ঘুম ভাঙতে ডক্টর বলে, ঋষি চলেন, এখন আপনার অপারেশন। ঋষি হতবাক হয়ে বলে, আমি এখানে আসলাম কিভাবে? ডক্টর নিজেই এবার অবাক হয়ে বলে, এসে আয়নার সামনে দাঁড়ান তো। ঋষি আয়নার সামনে এসে দেখা যায় আয়নায় তাকেই দেখা যাচ্ছে। মা খুশি হয়ে বলে, ফাইনালি অর্জুন তোমার শরীর ছেড়ে দিয়েছে। ঋষি ভয় ভয়ে জিজ্ঞেস করে, আমার শরীরে কি আছে? মা কথা ঘুরিয়ে বলে, কেউ না বাবা। এমন আজব ঘটনা শুনে বর্তমানে স্টুডেন্টরা জিজ্ঞেস করে, অর্জুন যদি চাইলেই ঋষির শরীর থেকে বের হতে পারতো তাহলে আগে কেন গেল না? এই কথা শুনে তারুণ নিজেও বেশ হকচকিয়ে যায়। ঋষি তারুণের কাছে আসলে তারুণ বলে, অর্জুন বুঝতে পারছিল না আপনার শরীর থেকে সে কিভাবে বের হবে। গতকালে তারা দুইজন তাদের বাবা মায়ের সাথে দেখা করে। হয়তো সেখানেই তারা অনুভব করে তারা তাদের সব ইচ্ছা পূরণ করে ফেলেছে। এই জন্যই হয়তো আত্মা আপনা আপনি বের হয়ে গেছে। তবে এতে একটা জিনিস ভালো হয়েছিল, শেষ একবার দেখা করে অর্জুন আর মাধবীর বাবা মায়ের তাদের স্বাভাবিক জীবনে ফিরতে কষ্ট কম হয়েছিল। আসলে এইসব বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা সম্ভব না, তবে কে জানে হয়তো নিকট ভবিষ্যতে সেটাও সম্ভব হবে। তোমাদের এই থিসিসের মাধ্যমে তোমরা নতুন কোনো সম্ভাবনা আবিষ্কার করবে বলেই সবাইকে বিদায় জানালে সবাই চলে গেলেও একজন জিজ্ঞেস করে, কি মনে হয় অর্জুন কি কখনো ফিরে আসবে? তারুণ বলে, তা জানি না, তবে আসলে আমি জিজ্ঞেস করব আমাকে কিছু না বলেই সে কিভাবে গেল। অন্তত একবার হাক তো করতেই পারতো। কি মনে করে জানো ছেলেটা এসে তারুণকে জড়িয়ে ধরে। তারুণ অবাক হয়ে তাকালে ছেলেটা বলে, জানি না কেন যেন হাক করতে ইচ্ছা হলো। তারুণ অবাক হয়ে জিজ্ঞেস করে, নাম কি তোমার? ছেলেটা কিছু বলার আগেই একজন ডেকে বলে, অর্জুন তাড়াতাড়ি আসো। অর্জুন বলে, আসছি মাধবী। ডক্টর মুচকি একটা হাসি দেয়, মানে অর্জুন ফিরে এসেছে। মাধবী গাড়িতে উঠতে উঠতে বলে, তুমি আমাকে সবসময় মাধবী কেন বলো? অর্জুন বলে, কারণ তুমি আমার বাটারফ্লাই, আমার জীবনের সর্বশ্রেষ্ঠ পাওয়া, আর আমি তোমাকে অনেক ভালোবাসি। এসব তুমি এখন বুঝবে না, তবে এক সময় ঠিকই বুঝতে পারবে। তাহলে কি এদের পুনরায় জন্ম হয়েছে? সিনেমায় অর্জুন আর মাধবী তো মৃত্যুর পরও তাদের পরিবারকে দেখার, তাদের শেষ কথা বলার একটা সুযোগ পেয়েছিল। বাস্তবে সেটা কখনোই সম্ভব না। তাই সব সময় সাবধানে চলাফেরা করা উচিত আর নিজের খেয়াল রাখা উচিত, কারণ আপনার এই জীবন শুধুই আপনার না, এতে অধিকার আছে আপনার বাবা মা, ভাই বোন আর প্রিয়জনদের। তাই নিজে ভালো থাকুন আর সবাইকে ভালো রাখুন। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।